when there's no more hope is left in me. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সাবিরা বেগম, সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান, বালিয়াকান্দি সরকারি কলেজ। বালিয়াকান্দি সরকারি কলেজের অনলাইন ক্লাসের ফেসবুক পেজে আমি লাইভে এসেছি তোমাদের সমাজবিজ্ঞান বিষয় নিয়ে। আমি আজ সমাজবিজ্ঞান উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন পরেই তোমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হলাম, কেননা বন্ধ ছিল। এই অষ্টম অধ্যায় আমি আগেই শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নেব। অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু আমরা জানি, সামাজিক স্তরবিন্যাস ও অসমতা নিয়ে আলোচনা। তো আমি গত ক্লাসের ধারাবাহিকতায় আজ সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আলোচনার আগে এ বিষয়টি অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে এই অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস বেশ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা পরীক্ষায় সাধারণত আসে উদ্দীপকের মাধ্যমে। সেই কারণে তোমরা শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে এবং বই খুলে পরে সুন্দরভাবে এটা নিজের মধ্যে আয়ত্ত করে নেবে। তাহলে যারা আমার সঙ্গে ফেসবুক পেজে অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সাধারণত সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাস, যেটা আমরা বলবো টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এটাকে প্রধানত 4টি রূপ বা প্রকরণে দেখানোর চেষ্টা করেছেন। সেটা এখানে আমরা সুন্দরভাবে পাচ্ছি যে সামাজিক স্তরবিন্যাস, এটাকে 4টা রূপ দেওয়া হয়েছে বা প্রকরণে ভাগ করা হয়েছে। সেটা দাস প্রথা, স্টেট বা সামন্ত প্রথা, জাতিবর্ণ প্রথা, শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। এই 4টি ভাগে আমরা পাচ্ছি। তাহলে আমরা প্রথম যে ভাগটা পাচ্ছি সেটা হচ্ছে দাস প্রথা। আমরা বলতে পারি দাস প্রথা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের প্রথম ভাগ। অনেকে বলে থাকেন বা মনে করা হয় যে এই দাস প্রথার মাধ্যমে সমাজের স্তরের ভাগ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন বা আদিম সমাজের মধ্য থেকেই দাস প্রথার উৎপত্তি হয়েছে। তবে দাস প্রথার উৎপত্তি বিভিন্ন রূপ রয়েছে। অনেকে মনে করেন যে আদিম সমাজ ব্যবস্থার মাধ্যমে যখন ফলমূল সংগ্রহ এবং পশুপালন সমাজের পরে কৃষি সমাজের আবির্ভাব হয় বা কৃষি সমাজের প্রবর্তন করা হয়, সেই সময়ে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব হয় এবং এই ব্যক্তিগত সম্পত্তিকে কেন্দ্র করেই দুটো শ্রেণীর সৃষ্টি হয়। একটা হলো ভূমির মালিক আর একটা হলো দাস শ্রেণী। এবং এই দাস শ্রেণী সমাজ ব্যবস্থা সর্বপ্রথম গ্রিক এবং রোমান সভ্যতা থেকে আসছে। আবার অনেকে রাজ্য জয় পরাজয়, যেটা রাজ্য দখল করতে যে রাজ্যের সঙ্গে রাজাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে পরাজিত সৈনিকদের দাসে পরিণত করা হতো এবং প্রয়োজনের অতিরিক্ত দাসদের বিক্রি করা হতো। ভারতীয় সমাজ ব্যবস্থায় আবার গৃহধৃত ব্যবহার করা হতো এবং তারাই যাবতীয় অর্থনীতি বিষয় নিয়ে কাজ করত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল
দাস ব্যবস্থাকে সমর্থন করেছেন এবং তিনি দাস ব্যবস্থাকে উৎপাদনের হাতিয়ার হিসাবে আখ্যায়িত করেছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে দাসের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে সমাজে এক শ্রেণী মানুষ জন্মগতভাবেই প্রজ্ঞার অধিকারী হয় এবং তারা অন্যকে তাদের আদেশ মান্য করতে বাধ্য করতে পারে, আর বাকি শ্রেণীরা শারীরিক কর্মঠ এবং দক্ষতার অধিকারী হয়। তাদের প্রজ্ঞার অভাবে তারা কিন্তু তাদের আদেশ অন্যকে পালন করতে বাধ্য করতে পারে না, বরঞ্চ তারাই অন্যের আদেশ পালন করে থাকে। এই প্রথম শ্রেণী অর্থাৎ প্রজ্ঞার তাদেরকেই তিনি তার প্রভু বলে বা মালিক বলে অভিহিত করেছেন এবং যারা কায়িক শ্রমিক তাদেরকে তিনি দাস বলে আখ্যায়িত করেছেন। এভাবে যে শ্রেণী ব্যবস্থার উদ্ভব হয় বা দুটো শ্রেণী এখানে বিদ্যমান আমরা দেখছি দাস প্রথার ভিতরে, সেই প্রথাকেই, সেই প্রকরণকেই, সেই রূপকেই আমরা দাস শ্রেণী বা দাস সামাজিক স্তর বিন্যাস বলে আখ্যায়িত করতে পারি। এখানে আরও আমরা যেটা দেখতে পাই যে এই প্রজ্ঞার শ্রেণী তাদের যুক্তি, তর্ক এবং প্রজ্ঞা দিয়ে অন্যের উপর প্রভুত্ব, আধিপত্য স্থাপন করে থাকে। যার উপর আধিপত্য স্থাপন করে থাকে তারাই হচ্ছে অনুগ্রহ দাস হিসাবে আখ্যায়িত হচ্ছে। এক্ষেত্রে এল.টি. হবসহাউস কি বলেছেন দাস সম্পর্কে? দাস হচ্ছে এমন একজন মানুষ যাকে আইন এবং প্রথার অন্যের সম্পত্তি হিসাবে বিবেচিত করা হয়। দাসদেরকে সম্পূর্ণই অমানবিক আচরণ সহ্য করতে হতো এবং সেই প্রভুর ব্যক্তিগত সম্পত্তি হিসাবে আখ্যায়িত করা হতো বা ব্যক্তিগত সম্পত্তি হিসাবে তাকে ব্যবহার করা হতো। দাসদের ইচ্ছা অনিচ্ছার কোনো স্বাধীনতা ছিল না। বিভূষণ তার ডিকশনারি অফ সোশিওলজি নামক গ্রন্থে দাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে দাসদেরকে সম্পত্তির ধরন হিসাবে উল্লেখ করা হয়েছে এবং প্রতিষ্ঠান হিসাবে দাসদেরকে সম্পত্তির একটি রূপ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সমাজবিজ্ঞানী মার্কসের মতে এটি প্রথম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা হলো দাস সমাজ ব্যবস্থা, যেখানে দাস ও দাসপ্রভু নামে দুটো শ্রেণী বিদ্যমান এবং তাদের শ্রেণী বা সামাজিক মর্যাদা বা অবস্থান সম্পূর্ণ ভিন্ন। দাস হচ্ছে মালিকের অধিকারভুক্ত সম্পদ হিসাবে বিবেচিত হতো, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না, আমরা আগেই বলেছি, এবং সামাজিক জীবনযাপন তার জীবনযাত্রাও প্রভু দ্বারা নিয়ন্ত্রিত হতো। সে তার ইচ্ছা মতো অর্থাৎ দাস তার ইচ্ছা মতো কোনো কাজই করতে পারত না। এবং সমাজবিজ্ঞানী নিবের দাসপ্রথাকে একটি শিল্প ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যখন শ্রমের অদক্ষতার কারণেই দাসপ্রথার উদ্ভব হয়, বিশেষ বিভিন্ন সমাজেই দাসপ্রথার প্রচলন ছিল বলে তিনি বলেছেন। তবে বিভিন্ন সমাজের দাসপ্রথার ধরনটা আবার বিভিন্ন রকম ছিল। যেমন আমরা আগেই বলেছি যে ভারতীয় সমাজ ব্যবস্থায় আবার দাসদেরকে গৃহধৃত হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু উৎপাদনের আবার গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দাসদের উৎপাদনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন, অর্থাৎ দাসদের মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকর্ম সম্পূর্ণ করা হতো, কিন্তু দাসদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হতো না, তারা নিজেদের ইচ্ছামতো কোনো কাজ করতে পারতো না, মনিবের প্রয়োজন অনুযায়ী তাকে কাজ করতে হতো এবং জীবন নির্বাহ করতে হতো। এটা আমরা পেলাম দাস শ্রেণী বা সামাজিক স্তরবিন্যাসের প্রথম প্রকরণ দাস প্রথা। দ্বিতীয় কথা আমরা বলতে পারি স্টেট বা সামন্ত প্রথা। এটা সামাজিক স্তরবিন্যাসের দ্বিতীয় স্তর বা গুরুত্বপূর্ণ স্তর।
স্টেট মানে ভূমি। এখানে স্টেট প্রথাটা আমরা এভাবে চলে আসছে যে সমাজ বিবর্তনের সামাজিক স্তরের আরেকটি ধরন। স্টেট ব্যবস্থার বিকাশ ঘটে বলা যায় মধ্যযুগীয় ইউরোপীয় সমাজ ব্যবস্থা বা সামন্ত সমাজ ব্যবস্থায়। এই কারণে স্টেট প্রথার আর এক নাম হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা। এর জন্য স্টেট ব্যবস্থার ক্ষেত্রে স্টেট শব্দের অর্থ জমিদারের মালিকানাধীন জমি। ভূমি ছিল স্টেট প্রথার মূল বিষয় এবং ইউরোপীয় সমাজ ব্যবস্থায় তখন ভূমিকে কেন্দ্র করে তাদের সামাজিক মর্যাদা, তাদের অর্থ প্রতিপত্তি এগুলো নির্ধারিত হতো এবং ভূমি ছিল ইউরোপীয় যুগের ক্ষমতা ও মর্যাদার নীতি নির্ধারক উৎস। সামন্ত সমাজ ব্যবস্থার জমিদারগণ বিশাল ভূমির মালিক ছিল এবং সেই ভূমিকে কেন্দ্র করেই তাদের যাবতীয় জীবনযাত্রা সব কিছু নিয়ন্ত্রিত হতো, নির্ধারিত হতো এবং প্রয়োজনীয় সব জিনিস উৎপাদিত হতো। মধ্যযুগের ইউরোপে ব্যক্তির মর্যাদা জন্মগতভাবে নির্ধারিত হতো। এই জন্মগতভাবে নির্ধারিত হতো এভাবে আমরা বলতে পারি যে সামাজিক স্তর আইনের মাধ্যমে জন্মগতভাবেই বন্টন করা হতো। সমাজে দেখা যেত 3 ধরনের শ্রেণী বিরাজমান ছিল। সেটা হলো আমরা বলতে পারি যে যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী আর হচ্ছে সাধারণ শ্রেণী। তো আমরা এখানে টিভি বটমর তার সোশিওলজি গ্রন্থে স্টেট সম্পর্কে বলেছেন যে অভিজাত শ্রেণী মানুষের নিরাপত্তা বিধান করত, যাজক শ্রেণী ধর্মকে নিয়ন্ত্রণ করত বা ধর্ম পরিচালনা করত এবং সাধারণ যে শ্রেণী ছিল তারা খাদ্য সংগ্রহ করত। এই 3টি শ্রেণী এই স্টেট প্রথার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং সব বিষয়ে দেখা যায় মানুষের দায়িত্ব, কর্তব্য, অধিকার, বিভিন্ন সুযোগ সুবিধা সামাজিক স্তর আইনে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল। তখন ব্যক্তির মর্যাদা এবং ক্ষমতা আইনের দ্বারা নির্ধারিত ছিল। সেক্ষেত্রে স্টেট প্রথা ও সামন্ত প্রথা একে অপরের সাথে পরিপূরক হিসাবে কাজ করেছে। যেমন সামন্ত সমাজ ব্যবস্থায় মানুষের সর্বোচ্চ সম্পর্কের ভিত্তিতে সমাজবিজ্ঞানীর প্রাতিষ্ঠানিক রূপ সেটা আমরা দেখতে পাই। তাহলে এই স্টেট প্রথার মধ্যে আমরা এভাবে দেখতে পাই যে প্রতিটি স্টেটের ক্ষমতা এবং মর্যাদা আইন দ্বারা নির্ধারিত ছিল। আর একটি গুণ ছিল শ্রম বিভাজন, এখানে বিশেষভাবে একটা বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখতে পাই। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশাসনিক বিষয় বা রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকারের মধ্যে প্রথম দুটো শ্রেণী অর্থাৎ অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণী অংশগ্রহণ করতে পারত, কিন্তু তৃতীয় শ্রেণী সাধারণ শ্রেণীর কোনো অন্তর্ভুক্ত রাজনীতির মধ্যে ছিল না। তৃতীয়ত আমরা পাচ্ছি জাতি বর্ণ প্রথা। সামাজিক স্তরবিন্যাসের মধ্যে জাতি বর্ণ প্রথা একটা গুরুত্বপূর্ণ প্রকরণ বা রূপ হিসাবে আমরা দেখে থাকি। জাতি ইংরেজি শব্দ কাস্ট, কাস্ট শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ আমরা বলতে পারি বংশধর। এটি প্রথম ব্যবহৃত হয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থায়, অর্থাৎ ভারতীয় সমাজ ব্যবস্থায় এই জাতি বর্ণ প্রথা ব্যাপকভাবে প্রচলন আছে এবং সেখান থেকে এর উৎপত্তি হয়েছে আমরা বলতে পারি। এবং ভারতীয় জাতি সমাজই জাতি বর্ণের উৎকৃষ্ট উদাহরণ হিসাবে ধরা যায় এবং অন্যান্য সমাজেও জাতি বর্ণপ্রথার অস্তিত্ব ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বর্ণপ্রথার প্রচলন রয়েছে, তারা জাতি বর্ণ প্রথাকে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আখ্যায়িত করেছেন। এখানে টিভি বটমরের মতে বর্ণপ্রথা হচ্ছে একটি অর্থনৈতিক বিভাজন, আর টি.এইচ. মার্শাল এর মতে বর্ণপ্রথা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে দেখিয়েছেন।
এবং হিন্দু শাস্ত্রের 4টি বর্ণের কথা উল্লেখ করা হয়েছে আমাদের সমাজবিজ্ঞান গ্রন্থে। সেই 4টি বর্ণ আমরা জানি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানে ব্রাহ্মণরা ধর্ম বিদ্যা চর্চা করতেন, আর ক্ষত্রিয়রা যোদ্ধা হিসাবে বিবেচিত ছিল। বৈশ্যরা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী, আর শূদ্ররা হচ্ছে সবচেয়ে নিম্ন কারিগরি শ্রেণী হিসাবে বা পেশাদারী শ্রেণী হিসাবে ছিল। এবং এই বর্ণপ্রথায় ব্যক্তির সামাজিক অবস্থান বলো, মর্যাদা বলো, অধিকার বলো, দায়িত্ব কর্তব্য বলো, বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু পূর্ব নির্ধারিত ছিল। অর্থাৎ জন্মগতভাবে এরা যে 4টি শ্রেণীর কথা উল্লেখ করা হলো, সেই 4টি শ্রেণীর দ্বারা নির্ধারিত হতো। অর্থাৎ যে বংশ বা যে শ্রেণীতে একটা শিশু জন্মগ্রহণ করত, সেই শ্রেণীর পরিচয়েই তার সামাজিক মর্যাদা, অবস্থান, পেশা এগুলো নির্ধারিত হতো। এইভাবে জাতি বর্ণপ্রথা যে একটা কঠোর বিষয় সেটা আমরা বলতে পারি, এবং ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারে না কোনো ব্যক্তি। যেমন কোনো শূদ্র বংশের ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে না। এটা অর্থাৎ আমরা এখানে ধরে নিতে পারি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জাতি বর্ণ প্রথাটা একটা কঠোর প্রথা হিসাবে আখ্যায়িত, এবং সেটা আজও বহমান এবং সামাজিক স্তরবিন্যাসের বিষয় হিসাবে আমরা দেখতে পাচ্ছি। 4 আমরা পাচ্ছি শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। এই শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী সামাজিক স্তরবিন্যাসের একটি শ্রেণী। সমাজ বিজ্ঞানের বহুল আলোচিত ব্যবস্থা হচ্ছে শ্রেণী ব্যবস্থা। ধারণা করা যায় শ্রেণী বা ক্লাস আমরা বলতে পারি। শব্দটির উৎপত্তিস্থল হচ্ছে প্রাচীন রোমে। আর এই প্রাচীন রোমে এবং এ সম্পর্কে টিভি বটমর কি বলেছেন, যে সামাজিক শ্রেণীগুলো হচ্ছে কার্যত বিভিন্ন দল, কিন্তু এরা আবদ্ধ নয়, উন্মুক্তভাবে এরা কাজ করতে পারে। নিঃসন্দেহে সমাজের মর্যাদা, সমাজের আধিত্য, সমাজের বিষয় আলোচনা করার জন্য বা সমাজের উৎপাদন কৌশল, যাবতীয় সামাজিক উৎপাদনের উপকরণের ক্ষেত্রে এই শ্রেণী গোষ্ঠীটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। এবং আমরা বলতে পারি এটা কিন্তু ওই জন্মগতভাবে নির্ধারিত না, মানুষের কর্মের মধ্য দিয়ে এই সামাজিক শ্রেণী বা গোষ্ঠী নির্ধারিত হয়ে থাকে। সেক্ষেত্রে সমাজবিজ্ঞানী ডেভিড পোপেনো তার সোশিওলজি গ্রন্থে বলেছেন, সামাজিক শ্রেণী হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা ভূমিকা পালন দ্বারা নির্ধারিত একটা গোষ্ঠী। অর্থাৎ যে যার কর্ম, শিক্ষা, তার প্রভাব, তার মেধা, তার বুদ্ধি এবং উৎপাদনের মাধ্যমে, কর্মের মাধ্যমে সেই সামাজিক শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে থাকে একজন ব্যক্তি। কার্ল মার্কস শ্রেণীকে 2টি ভাগে দেখিয়েছেন সামাজিক শ্রেণীর মধ্যে, একটা সচেতন শ্রেণী আর একটা হচ্ছে অসচেতন শ্রেণী। আর সাধারণভাবে সমাজবিজ্ঞানীরা স্তরবিন্যাসের সাথে সম্পৃক্ত শ্রেণীকে বিভিন্ন উপাদানের ভিত্তিতে 3টি ভাগে ভাগ করেছেন। আমরা জানি সেটা হলো উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী। এবং আমরা যে সমাজে বসবাস করছি যার মধ্যে, সেখানে আমরা এই শ্রেণী বিভক্তিটা আমরা অবশ্যই আমরা দেখে থাকছি এবং আমরা বাস্তব ক্ষেত্রে এটাকে অনুভব করে থাকি, দেখে থাকি। তবে দেখা যায় যে বর্তমান বিশ্বের সব সমাজেই এই শ্রেণীগুলোর উপস্থিতি অবশ্যই দেখা যায়। তাহলে আমরা কি জানলাম, যে সামাজিক স্তরবিন্যাসের রূপ বা প্রকরণ 4টি রূপ আমরা এখানে পাচ্ছি: দাস সমাজ ব্যবস্থা, স্টেট বা সামন্ত সমাজ ব্যবস্থা, জাতিবর্ণ সমাজ ব্যবস্থা, শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। তো এই যে শ্রেণী, এই যে স্তরবিন্যাস, তো স্তরবিন্যাস, সামাজিক স্তরবিন্যাস আমরা জানি যে সমাজের মধ্যে যে মানুষের মেধা, মানুষের শিক্ষা, পেশা, বয়স,
লিঙ্গ বিভিন্নর ভিত্তিতে এই শ্রেণী, সামাজিক শ্রেণীর স্তরবিন্যাস পরিলক্ষিত হয় এবং তারপরও সমাজের যে বিষয় আছে, অর্থাৎ সামাজিক যে বিবর্তন, প্রথম অবস্থা থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থায় আসা, এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা এই সামাজিক স্তরবিন্যাসে এই প্রকরণগুলো দেখে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শুরুতেই তোমাদের আমি বলেছিলাম যে এই বিষয় অষ্টম অধ্যায়ের এই সামাজিক স্তরবিন্যাস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা এই সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, সামাজিক স্তরবিন্যাসের প্রকরণের ভিতরে যে বিষয়টা, এভাবে আমরা উদ্দীপকের মাধ্যমে এর থেকে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করব। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ এবং সামাজিক স্তরবিন্যাসের যে বিষয়টা সেটা আমরা পড়ব। এবং এই বিষয়ে এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। এখন আমরা অসমতার বিষয়ে, এই সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমেই সামাজিক অসমতার সৃষ্টি হয়ে থাকে, সেই সামাজিক অসমতার বিষয়টা আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সবাই বাসায় বাড়িতে বসে পড়াশোনা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।